সব কথা বুঝিয়ে ওকে বানান করে বুঝিয়ে বলতে হবে, তাই না? বলতে হবে বই কি, আমার সঙ্গে থেকো না কথাটা যখন ওকে তুমি বলতে পেরেছিলে, তখন আমার সঙ্গে থাকো এই কথাটা তো তোমাকেই বলতে হবে। আমাকে ছেড়ে যাবেই বা কোথায় স্যার? আমাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা ওর আছে? এই যে আমাকে ছেড়ে এতদিন ছিল, সেটা তো বাইরের থেকে ছেড়ে যাওয়া, ভেতর থেকে দূরে চলে যাওয়ার ক্ষমতা ওর আছে। তাহলে এখনো কি আমি ভেতরেই থাকবো? সেটুকুনি জানার ছিল। অনেক সকালে বেরিয়েছি তো, খিদে পেয়েছে। ও স্যার, ডাক্তারবাবু বলেছেন আমার খাওয়া দাওয়া নিয়ে আর কোনো রেস্ট্রিকশন নেই, আমি বাড়ির নর্মাল খাবার খেতে পারি, এমনকি কাজেও জয়েন করতে পারবো, হসপিটালে আসতে পারবো, শুধু ওই মেডিসিনগুলো ঠিক সময় নিতে হবে আর একটু চেক আপটা রেগুলারলি করাতে হবে। উনি যদি মনে করে আমার এই দায়িত্বগুলো মহল অন্য কারোর হাতে ছাড়তে পারবে, তাহলে চোখে। শোনো রোদ্দুর, একদম বাজে কথা বলবে না। এসব কথাগুলো বলে আমাকে অ্যাকিউজ করছো নাকি? তোমাকে অ্যাকিউজ করছি, তোমাকে ছাড়া আর কাকে অ্যাকিউজ করবো আমি? আমার জীবনের কেই বা আছে যাকে আমি অ্যাকিউজ করতে পারি, যার উপর আমি সমস্ত ভার চাপিয়ে দিতে পারি? কে আছে এমন আমার জীবনে? মোহন, তুমি ওকে নিয়ে বাড়ি যাও। বাড়ির সবাই নিশ্চয়ই খুব অ্যাংশিয়াসলি ওয়েট করছে রিপোর্টটা জানার জন্য। আমার তা মনে হয় না স্যার, কারণ রোদ্দুরকে নিয়ে সবাই আশাহত হয়ে বসে আছে। ওদের ধারণা যে রোদ্দুর আর কোনোদিনই ঠিক হবে না, সুস্থ হবে না। দেখো, সেই ধারণাটা সম্পূর্ণ ভেঙে দেওয়ার সময় কিন্তু এখন এসেছে। তুমি গিয়ে সব থেকে আগে সেই ধারণাটা ভেঙে দাও, আর ধারণাটা ভেঙে দেওয়ার পর দেখবে প্রত্যেকটা মানুষ সেই আগের মতো হয়ে গেছে। দেখো, ওই বাড়ির সবারই তো একটা ভীষণ মেন্টাল ডিপ্রেশন ছিল, এটা তো অস্বীকার করতে পারো না। তাই এখন আজ থেকে মনে আর কোনো রাগ রেখো না, কোনো অভিমান রেখো না, যাও বাড়ি যাও। আর শোনো রোদ্দুর, যে ছেলেটা তোমার ভালো করবে বলে মুখোশ পরে ওঁত পেতে বসে আছে, সেই ছেলেটার মুখোশটা তুমি টেনে ছিঁড়ে দাও। সে রাতে কি হয়েছিল, কার হাত ছিল, সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। যাও, তোমরা দেরি করো না, এবার বাড়ি যাও। হ্যাঁ স্যার, আমাদের অনেকটা লেটও হয়ে গেছে, আসছি তাহলে। ও বলছিলাম, ডক্টর জানালেন যে আমি এখন রেগুলার ড্রাইভ করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। তুমি তো গাড়ি নিয়ে আসোনি আজকে। বাবা, আজকের কথা বলছি না, বললাম ইন জেনারেল রেগুলার গাড়ি চালাতে। আজকের ছেড়ে দাও, আমি ড্রাইভার বলা আছে, গাড়ি বলা আছে, যাও তোমাদের পৌঁছে দিয়ে আসি। এটার কিন্তু কোনো প্রয়োজন ছিল না স্যার, আমরা চলে যেতে পারি। কিসের প্রয়োজন ছিল আর কিসের প্রয়োজন ছিল না সেটা তুমি বুঝবে না আমি বুঝবো? আচ্ছা, দুজন মিলে চান্স পেয়ে এভাবে বকাবকি করছেন বলুন? নিশ্চয়ই, বকুনি খাবার মতো কথা বললে বকতে হবে বই কি তোমাকে? মহুল, যাও রোদ্দুরকে নিয়ে বাড়ি যাও, কাল সকালে আমি সব প্রমাণ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, কেমন? থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখুন, আমি কিরকম নির্লজ্জ হয়ে গেছি না, যে একদিন আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তার সঙ্গেই নাকি আমি আজকে বাড়ি ফিরছি। বারবারই একই কথা বলে কি লাভ? আমি তো বললাম আমি সরি। দেখুন না স্যার, কতবার সরি বলবো বলুন তো? স্যার আসছি। আসি স্যার, চল। কি ব্যাপার রোদ্দুর, তুমি আবার ওই মেয়েটাকে নিয়ে এসছো? হ্যাঁ জ্যাঠু, ভেবে দেখলাম ওর এই বাড়িতে থাকার অধিকার আমরা কেউই খণ্ডন করতে পারি না। কত কিছু যে বলছিলি সব গুলিয়ে গেল তো, তোকে ও তুড়িতে নাচাচ্ছে। দাদা, আমি বলছিলাম কি, ও যদি নিজের দোষটা স্বীকার করে বাড়িতে আসতে চায়, আর এরপর থেকে যদি বাড়িতে থাকে, বাইরে না বেরোয়, রোদ্দুরে যত্ন আত্তি করলো, দেখাশোনা করলো, তাহলে তো ঠিকই আছে না? কিচ্ছু ঠিক নেই। তুমি ওকে বিশ্বাস করো নাকি?
আবার একই কাজ করবে। জেঠুমনি, আমি তোমার সঙ্গে কোনো অবিশ্বাসের কাজ করিনি, বিশ্বাস করো। হ্যাঁ, যদি আমি আমার স্বামীর সাথে করে থাকি তাহলে ও বিচার করে নেবে সেটা। এই বড্ড বড় বড় কথা বলছো, আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো, আমাকে স্বামী দেখাচ্ছ। সেটা তো দেখাতেই হবে জেঠুমনি, কারণ আমি তো এ বাড়িতে রোদ্দুরের হাত ধরেই এসেছি। অফিসিয়ালি ও তো সেটা অস্বীকার করতে পারবেও না, আর আমিও কোনোদিন ওর দায়িত্ব অস্বীকার করতে চাই না। যাই হোক, তোমাদের সবাইকে আমার একটা সুখবর দেওয়ার আছে। তোমার কাছ থেকে কোনো সুখবর শুনতে চাই না। আবার কোনো বড় অনুষ্ঠান পেয়েছো নাকি? মৌলের কাছ থেকে শুনতে না চাইলেও আমার কাছ থেকে তো শুনতে হবেই জেঠুমনি। আর আজকে সত্যি একটা সুখবর আছে। কি সুখবর? তোমার বউ আবার কোনো প্রাইজ হয়েছে নাকি? আমি সারা জীবন ভেবেছিলাম সেটাই আমার জীবনের সব থেকে ভালো খবর হতে পারে। আসলে বুঝতেই পারিনি যে আমার বউয়ের প্রাইজ জেতার থেকেও বড় কোনো খবর আমার জীবনে আসতে পারে। আজকে রিয়েলাইজ করলাম তার থেকেও বড় সুখবর আমার জীবনে হতে পারে। সুখবরটা কি? তুমি তো কোনো এক ডাক্তারের কাছে গিয়েছিলে, তিনি কি কোনো আশার কথা শুনিয়েছেন? আসলে মাঝখানে যে টেস্টগুলো আমি করিয়েছিলাম তার রিপোর্ট হসপিটাল থেকে রূপ নিয়ে এসেছিল। হ্যাঁ, নিয়ে গেছিলাম। ডক্টর কৌশিককে দেখিয়েছি। এই বিষয়ে তো উনি ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস, আর উনি যা বলেছিলেন আমি তাই এসে বলেছি। তাহলে তো বলতে হবে এত বড় একজন ডাক্তার ডক্টর কৌশিক, উনি এবারটা ভুল করেছেন। না না, আমি একটা কথা বলতে চাই, উনি ভুল করেছেন নাকি যিনি রিপোর্টগুলো পেয়েছিলেন ওনার বুঝতে ভুল হয়েছিল, নাকি জেনে বুঝে উনি বুঝতে পারেননি, সেটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, আজ আমরা যাকে দেখিয়েছি উনি আমাদেরকে বলেছেন যে রোদ্দুরের আর কোনো অসুবিধে হচ্ছে না, মানে ও রিকভার করছে। মানে এই টেস্টগুলো করার পরে ওর অসুবিধা আর কিছু হবে না। আর যতটুকুনি অসুবিধা ওর মধ্যে এখনো আছে সেটা ওষুধ, বিশ্রাম এগুলো হলেই সুস্থ হয়ে যাবে। দাদা ভাই, তুই তো নিজে একজন ডাক্তার, অন্য একজন ডাক্তার কি বলছে, আমি কি বলছি, আমি কি বুঝছি, সেগুলো কেন ভাবছিস? তোর ডাক্তারি বিদ্যাটা কি হলো বল? ঠিকই বলেছিস রে, আমার বোঝা উচিত ছিল, কিন্তু তোর বোধহয় মনে নেই রিপোর্টটা তুই হসপিটাল থেকে নিয়ে এসেছিলি, আর আমি তোর কাছে বহুবার চাওয়ার সত্ত্বেও রিপোর্টটা কিন্তু শেষমেশ তুই আমাকে দিয়ে উঠতে পারিসনি। ইনফ্যাক্ট রিপোর্টটা আদৌ কি বেরিয়েছে না বেরিয়েছে তুই পড়ে আমাকে ব্রিফ দিয়েছিলি, তাই না? তার মানে আমি যা জানি সবটা তুই বলেছিস বলে জানি, তার বাইরে তো কিছু জানি না। কি প্রমাণ করতে চাইছিস? কিছু না, এটুকুই বলতে চাইছি যে তুই যে রিপোর্টের কথা আমাকে বলেছিস সেটা হয়তো ঠিক না। হ্যাঁ, ডক্টর কৌশিক আমার থেকে নিশ্চয়ই বেশি জানেন, উনি এই ব্যাপারে স্পেশালিস্ট, কিন্তু আমি পড়লে বোধহয় আমি ব্যাপারটা বুঝতে পারতাম, আর ঠিক সেই জন্যই তুই হয়তো আমাকে রিপোর্টটা পড়তেই দিসনি। তুই বেসিক্যালি চাসনি যে আমি ভালো হই, বুঝলি? কেবল অর্ধেক বেলা তুই ওর সাথে কাটালি, মহুলের মতো গান গাইছি। আমি তোর জন্য নিজের ক্যারিয়ার ভুলে কাজ ছেড়ে এখানে চলে এলাম, এখন তুই আমায় এই কথাগুলো বলবি? আচ্ছা, এই রিপোর্টটা তো একটা মেডিকেল টেস্টের রিপোর্ট। এই রিপোর্টটা তো আর মহুলের ক্ষমতা নেই যেটা চেঞ্জ করে দেওয়া, তাই না? যে কোনো ডক্টর এই রিপোর্ট দেখলে তো একই কথাই বলবে।
ডাক্তারবাবু সত্যি বলেছে? সেটা তো আমি ঠিক বলতে পারবো না জেঠুমণি। দেখো, আফটারঅল আগের রিপোর্টটায় যা লেখা ছিল সেগুলো তো আমি নিজে পড়িনি। রূপ ব্রিফ করেছিল আমাকে, তাই বাধ্য হয়ে আবার একটা টেস্ট করাতে হলো আর কি। সেটা অবশ্য আমাদের স্যারেরই সাজেশনে। এবার এই টেস্টের যে রিপোর্টটা আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে ডাক্তারবাবু আমাদের যা বললেন আমি সেটাই সবাইকে জানাচ্ছি। ও মানে এটাও হতে পারে যে পরবর্তীকালে বেটার হয়েছে বিষয়টা, কারণ ওই রিপোর্টটা তো ডক্টর কৌশিকের দেওয়া, আর উনি নিশ্চয়ই মিথ্যে কথা বলতেন না। রিপোর্টটা কি এবার আমি পেতে পারি? না সরি, তুমি পেতে পারো না, কারণ তুমি ডাক্তার নও। বেশ, আমি তো ডাক্তার, তাহলে আমাকে দে। আচ্ছা দাদাভাই, রিপোর্টটা আমি রেখে কি করবো? আমি কেন দেবো না? আমি সে সময় দিইনি কারণ আমার মনে হয়েছিল তোকে রিপোর্টটা দেখালে তোর মন খারাপ হবে, কিন্তু এটা যে তোরা কোয়েশ্চেন করবি আমি তো বুঝি না না, কোনো কোয়েশ্চেন করা হচ্ছে না, কোনো কোয়েশ্চেন করাই হচ্ছে না। যা সত্যি সেটাই বলা হচ্ছে। সত্যি মানে? একদম আমার সাথে এইভাবে কথা বলবে না। কি আস্তে, এইভাবে কথা বলবেন আমার সঙ্গে, গলা উঁচু করে। তোমার চিৎকারের ধার ধারি না। অনেক ক্ষতি করেছো আমার, অনেক কিছু ভুলভাল বুঝিয়েছো আমার নামে। তোমার এই কুকীর্তির কথাগুলো যদি আমি সবাইকে বলি না, এখন এই যে বড় বড় কথাগুলো বলছো এখানে দাঁড়িয়ে আর বলতে পারবে না। তাহলে বানাও, সময় নিয়ে বানিয়ে বলো, কারণ যদি সত্যি কুকীর্তি করে থাকতাম তাহলে তো এতদিন তুমি বলতে। বলনি কেন? আমার মনে হয় এখন এসব আলোচনা না করে যে সুখবরটা এসছে সেই সুখবরটা নিয়ে কথা বলা দরকার। রোদ্দুর, আমি যে কি খুশি হয়েছি তুই ভাবতে পারবি না। ঠাকুরের কাছে যে আমি কি ডেকেছি তুই কল্পনাও করতে পারবি না রে। জানি মাম্মা, আমি জানি তুমি কিভাবে ঠাকুরকে ডেকেছিলে। আমি এটাও জানি যে তোমাকে ছাড়া আরেকজন ছিল যে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করেছিল, আমার প্রাণ ভিক্ষে চেয়েছিল। আর আমি বারবার তাকে ভুল বুঝেছি, অসম্মান করেছি, কিন্তু ফাইনালি আমিও বুঝতে পেরেছি যে সেটা আমার ভুল ছিল। আর আমিও নিজের কাছে শপথ নিয়েছি যে আমি আর এই জীবনে কোনোদিনও মহলকে ভুল বুঝবো না। আর মহলও খুব ভালো করে জানে আমার যাই দোষ থাকুক না কেন, আমি চিরকাল ওকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। যাক, একটা বেলাতে মহুল তোকে অনেকটাই বদলে দিতে পেরেছে দাদাভাই। জানিস তরু, আমি যদি মহুলের সঙ্গে সুখে না থাকি তাহলে যে তুই সব থেকে বেশি খুশি হবি সেটা বোধহয় আমি ফাইনালি বুঝে গেছি। আসলে কি বলতো, তুই তো মহুলের সঙ্গে থাকতে চাইছিস বা চেয়েছিলি, কিন্তু তুই এখনো বুঝতে পারিসনি যে আমার আর মহুলের যদি বাই এনি চান্স ডিভোর্স হয়েও যায় তোর সঙ্গে কোনোদিন থাকবে না। এই ব্যাপারটাই তুই এখনো বিশ্বাস করতে পারিসনি। বিশ্বাস করলে তুই মানুষ হিসেবে অন্তত চেঞ্জ হওয়ার চেষ্টা করতি। আমি বুঝতে পারছি না তুই কি বলছিস। শুনছো জেঠুমনি, কি শুনতে হচ্ছে আমার? পাচ্ছে অনুরূপ, পাচ্ছে, সবাই সবকিছুই শুনতে পাচ্ছে, কিন্তু কি বলতো, কারুর বলার মুখ নেই। সে পথ তো তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। তুমি যে আসল রিপোর্টটা পেয়েছিলে সেটা যদি সবাইকে দেখাতে বা বলে দিতে তাহলে তো সবাই বুঝতে পারতো যে তোমার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু তুমি কি করলে? তুমি রিপোর্টটা লুকিয়ে রাখলে। আর তুমি যখন জানতে পেরে গেলে, ডক্টর কৌশিক যখন তোমাকে কনফার্ম করলো যে রোদ্দুরের অসুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তখন তুমি ডিসাইড করে নিলে যে তুমি আমার পেছনে লাগবে, তাই তো? আর তুমি ভেবে নিয়েছিলে যে এইসব ঘটনার পর আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, তাই তো অনুরূপ? কিন্তু একটা কথা তুমি ভুলে গেছো,
আমাদের ডিভোর্স হয়ে গেলেও তোমার মতো ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আর যদি করার হতো, তুমি যে বাজে প্রস্তাবগুলো আমাকে দিয়েছিলে আমি রাজি হয়ে যেতাম। কিন্তু আনফর্চুনেটলি সেরকম মেয়ে আমি নই, কারণ রোদ্দুরকে আমি বরাবর ভালোবেসে এসেছি। অবশ্য কাকে বলছি, ভালোবাসা। সব ভালোবাসা মানে কি সেটা তো তুমি বুঝবেও না। আর কি জানো তো অনুরূপ, আমাদের এই ভালোবাসায় ভরসা আছে, আত্মসমর্পণ আছে, আরো অনেক কিছু আছে। এই ভালোবাসা এত চট করে মুছে ফেলা যাবে না। হ্যাঁ, অভিমান করে হয়তো আমাদের ভালোবাসা কখনো মেঘের আড়ালে চলে যায়, কিন্তু আবার যখন মেঘ সরে যায় তখন আমাদের ভালোবাসা আবার উজ্জ্বল হয়ে যায়। কারণ এটা আমাদের ভালোবাসা, এটাই আমাদের জীবন। আমাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। আর তাছাড়া আমরা আবার নতুন করে আমাদের জীবন শুরু করব, আর আশা করছি সেই জীবনে তুমি অ্যাটলিস্ট কোথাও থাকবে না। দাদা ভাই, আমায় বোধহয় তোর বউ পার্মানেন্টলি এখান থেকে সরিয়ে দিতে চাইছে। হ্যাঁ, আমারও মনে হয় এতে তোরই ভালো হবে। তার মানে তুই ওকে সমর্থন করছিস? হ্যাঁ, সমর্থন করছি রূপ। ওকে সমর্থন করার মতন যথেষ্ট কারণ আছে আমার কাছে। ও তো প্রুফ করে দিয়েছে ও যা যা বলেছে সবটা সত্যি। ওর বলায় কোনো মিথ্যে ছিল না। আসলে কি জানিস তো রূপ, তুই না বেসিক্যালি এতদিন ধরে ওর পিছনে সময় নষ্ট করছিস, বুঝলি? তুই যেটা এতদিন ধরে ওর পিছনে ঘুরে করছিস সেটাকে সময় নষ্ট করাই বলে। আর কেন করছিস তা আমি বুঝতে পারছি না। তোর তো এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল যে মহুল কিন্তু কম্প্রোমাইজ করার মতো মেয়ে না। ও কম্প্রোমাইজ করবে না তোর জন্য। তা সত্ত্বেও তুই, ও সেটা যদি তুই বুঝতে পারতি তাহলে নিশ্চয়ই এতদিন ধরে মনের পেছনে পড়ে থাকতি না। দেখ রূপ, আমি জানি যে তোর ইগো হার্ট হয়েছে, কিন্তু সব জায়গায় না ইগোটা বড় ব্যাপার না, জানিস তো। কয়েকটা ক্ষেত্রে পারলে ইগোটাকে ছেড়ে দিতে হয়, এটা সেরকম একটা সিচুয়েশন। আফটারঅল যে তোকে এতকাল ভালোবাসিনি সে তোকে ভালোবাসবে কোনো একদিন, সেটা তুই কেন ভাবছিস সেটা আমি বুঝতে পারছি না। দেখ, আমি বিশ্বাস করি বৃষ্টিলেখা একদিন ঠিকই আসবে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো তোর পাশে নেই, বা এই মুহূর্তে হয়তো ওর ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু তার জন্য তুই যে ওকে ছেড়ে দিয়ে চলে আসবি, বা তুই যে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মহুলের দিকে আবার চলে আসবি, সেটা কি ঠিক? আমার বিশ্বাস মেয়েটা তো তোকে সত্যি ভালোবেসেছিল। তাহলে তুই মেয়েটার ভালোবাসাকে এভাবে অসম্মান করছিস কেন, ছোট করছিস কেন মেয়েটাকে? এইভাবে নিজেকে ছোট করিস না, বৃষ্টিলেখাকেও ছোট করিস না। আমার মনে হয় তুই বরং নিজের লাইফটা ঠিক করে বাঁচ। আর আমাদের লাইফের থেকে চলে গিয়ে আমাদেরকেও ঠিক করে বাঁচতে দে। শোনো, তোমরা কি বলছো আমি আর্ধেক কথা বুঝতেই পারলাম না। ওই রিপোর্ট নিয়ে যা বলছো সেগুলো সব সত্যি? আমার যা বলার আমি তো সবটা ওর সামনেই বললাম জেঠুমনি। যদি এটা সত্যি না হতো তাহলে তো প্রতিবাদ করতো। হ্যাঁ, এখন যদি ও পারে তাহলে আমাদেরকে রিপোর্টটা দেখাতে বল। ও যদি এই পুরনো রিপোর্টটা আমাদের দেখাতে পারে, আর আমি যদি দেখি যে রিপোর্টটাতেও যা যা বলেছে এক্স্যাক্টলি সেগুলোই লেখা আছে, তাহলে আমি জানবো যে আমরা ভুল, ও যা বলেছে তাই সত্যি, আর ওই তাহলে আমার জীবনের হিরো হবে। ঠিক বলছি রূপ। তুই যদি আমাকে পুরনো রিপোর্টটা দেখাতে পারিস তাহলে আমি মেনে নেবো, এক্ষুনি মেনে নেবো যে আমি এখন যাকে কনসাল্ট করে এলাম সে ওয়ার্থলেস, কিচ্ছু জানে না। কিন্তু কি বলতো, মুখের কথায় তো কিছুই হবে না। তোকে তো তার জন্য আমাদেরকে রিপোর্টটা দেখাতে হবে, তাই না জেঠুমনি? কোনো প্রমাণ দরকার নেই, আমাদের আর কিচ্ছু দরকার নেই রোদ্দুর। দেখো, তুমি যখন নিজে ডাক্তার দেখিয়ে এসেছো, নিজের হাতে রিপোর্টটা দেখেছো, তখন তো তুমি নিজে বুঝতে পারছো খুব ভালো করে যে তুমি কতটা বিপদ কাটিয়ে উঠতে পেরেছো আর কতটা বিপদ কাটিয়ে উঠতে পারোনি।
দেখো তুমি তো নিজেও বলছো তুমি বিপদটা অনেকটাই কাটিয়ে ফেলেছো, আর ডাক্তারও তো সেই একই কথা বলছে, তা আমাদের তো কোনো চিন্তা করার কারণ নেই না দাদা। অনুরূপ, আমি তোমাকে একটা কথা বলি। দেখো তুমি তো অনেক দিন হলো নিজের কাজ ছেড়ে ছুটি নিয়ে তুমি এখানে আছো তোমার দাদা ভাইয়ের জন্য। তো আমার কি মনে হয় জানো, তুমি এখানে আর সময় নষ্ট করো না, তুমি না মুম্বাই ফিরে যাও। কারণ তুমি তো জানোই এখন তো তোমার দাদা ভাই তো অনেকটাই বিপদটা কাটিয়ে উঠেছে, এখন অনেকটাই সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া মহুল তো আছেই ও দেখাশোনা করার জন্য। আর যেটুকু প্রবলেম হবে সেটুকু আমরা নিজেরা সামনে নিতে পারবো, তখন আর তোমার দরকার হবে না। তুমি বরং নিজের পথটা বের খুঁজে নাও। কত চাপ, কত প্রেশার। আমার বয়সটা তো তোমার খেয়ালই থাকে না। আর নিজে কি করলে না 4 মাস আমেরিকায় থাকে তবে। আচ্ছা ভুল হয়েছে, কান ধরলাম। ওকে, হ্যাঁ না, থ্যাংক ইউ স্যার। না 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 না, শুধু থ্যাংক ইউ দিতে হবে না, আমার আজ একটা উপহার চাই, তোমাদের দুজনের একটা গান। চলো 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 পাল্টাই।